শুভ সন্ধ্যা। যে আমাকে রাষ্ট্রীয় কাজে ছাত্র জনতা বাধা দিতে পারবে। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা করে গেজেট প্রকাশ। শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর আইনগত পথই নেই, যে তার ক্রিজে থাকাটাই ইম্পর্টেন্ট। যে কোনো সময় সুযোগ হতে পারে, সবকে হাঁকাইতে পারেন। একই শেখ সজল আহমেদ রানা, লাভ ইজ পাওয়ার। ইয়াস, সজল আহমেদ রানা, অ্যাড হয়ে যাও আমার সাথে। ইয়াস, নো, টেকনিক্যাল প্রবলেম আছে। এম এ মমিন, মমিন আসো দাদা, অ্যাড হও আমার সাথে, যুক্ত হও। এম এ মমিন মিরো, বিশিষ্ট সাংবাদিক, অধ্যাপক, আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক, থিঙ্ক ট্যাঙ্ক, আর কি বলবো, যোগ হও মমিন। এমডি রাজু আহমেদ, হ্যালো, কোন দিকে যাচ্ছে আমার হাঁটু আপা? কবে আসবেন? হাঁটু আপাকে বলো চলে আসো, তুমি সারেন্ডার করো, তোমার বিরুদ্ধে মামলা আছে। সমস্যা কি? অন্যরা, আমার ভাগ্নি দীপমণি তো জেলে আছে, যারা পালাইতে পারে নাই তারা তো জেলে আছে। হাঁটু আপা আসলে তাকে সেইভাবেই প্রধানমন্ত্রী হিসেবে তাকে রাখা হবে, তাই না? তাকে বলো আপনি আসুন। কামরুজ্জামান মিন্টু, এই কই শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, লাইনে আসো, আসো আসো। নূর হোসেন শুভ, এমডি রাজা আহমেদ, আজাদ চৌধুরী, মিল্কু দেবনাথ, এমডি রুমন মিয়া। কেউ আসবে না? এই তুমি কোথায়? ওরে বাবারে, অগণিত মেসেজ, নোটিশ মেরেছে আমাকে, অগণিত নোটিশ দেখলাম প্রোফাইলে গিয়ে। মেরো যুক্ত হও, মিজানুর রহমান। আপনি কখন কি বলেন আপনি নিজেই জানেন না, তাই নাকি? তুমি আমার কথা বোঝাও। হ্যাঁ, এমডি রাজু আহমেদ, আমি কোনো দালালি করি না, কোনো দলবাজি করি না। ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। তোমরা তো দালাল, তোমরা চাটুকার, তোমরা কেনা গোলাম। আমি ঠিকই বলি, আমার কথা বুঝতে হবে। দাদু ডক্টর ইউনুস ইনভ্যালিড, ওরে কচি তরুণী এনে দিলে কিছু করতে পারবে? না 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 না, আবার এটা জিগাইতে হয়, কিছু করার দরকার কি? শরীর টিপে দিবে, মেসেজ করে দিবে। ফারহাদ, একবার এটা আনছিলাম মনে হয় না, ওকে আনবো না আর। আর এই ফারহাদ নামটা খারাপ, বুঝছ? ভিয়েনাতে এক ফারহাদ ক্রিমিনাল ছিল, সে আমার জীবনের অনেক ক্ষতি করেছে। আদম ব্যাপারী
ছিল, সে জঘন্য ক্রিমিনাল, মিথ্যুকাবাজ প্রতারক ছিল। মৃত্যুর আগে সে দুনিয়াতে সাজা পেয়ে গেছে, বুঝতে পারছেন? তার বউ লোভী ডাইনি আর এক টাকার পিচার খাচ্চর মহিলা, বুড়ি বেড়ি, বাটকু বুড়ি, চেহারা দেখলে এখন পেতনির মতো লাগে, বুঝছ? দুনিয়াতেই আল্লাহ মহান স্রষ্টা অপরাধীদের, পাপিষ্ঠদের শাস্তি দেন, বুঝতে পেরেছ? তোমরা কেউ আসো না, কোনো খবর দাও না। নাজমুল হুদা শাকিল, আসো। তবে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে। মারামারি কি দেখলি, কাটাকাটি কইরা এক সময় ঘূর্ণিঝড়ের মতো ঝড় থেমে যাবে, শান্ত হবে ধরণী। রাজাকার আল বদর আল শামস, ক্ষমতা লিপসু ইউনুসের চাটুকার দালালেরা থেকেই সর্বশান্ত হয়ে যাবে। আমার হাসু আপা আবার বাংলার সিংহাসনে অধিষ্ঠ হবেন। আবার তিনি লুটপাট করবেন, ব্যাংক ডাকাতি করবেন, ভোট ডাকাতি করবেন, বাইরে উঠে এসেছেন। এমনই চলতে থাকবে, কারণ বাঙালি জাতি অথর্ব জাতি। মেহেদী হাসান আনসারি, মেহেদী হাসান আনসারি, মেহেদী হাসান আনসারি, দেখি ভাই, আসো ভাই। হ্যালো, মেহেদী হাসান আনসারি, যুক্ত হও। মেহেদী হাসান আনসারি, যুক্ত হও। করেছ, আরে আমি তো ভুল একটা অ্যাকাউন্ট তো খুলেছে, তাই না? শ্রুতি খান, তুমি আসো। শ্রুতি খান, তুমি আসো। এসেছ? ইনভাইট করতে পারি না কেন? এই যে এসেছি। ওয়াও, আচ্ছা, আমি তোমাকে দেখি না কেন? আমার ক্যামেরাতে কি সমস্যা হয়েছে? আমিও বুঝি না, তোমার সাথে অ্যাড হলে আমিও তোমাকে কালো দেখি। তুমি আমাকে দেখো না? না না, আমি শুধু কালো দেখা যায়, পাবলিক দেখে কিন্তু আমি দেখি না। পাবলিক আমাকে দেখে? হ্যাঁ, পাবলিক আমাদের দুইজনকেই দেখে। এটা ভালো, জিজ্ঞেস করো তো ওরা কি আমাদের দুইজনকে দেখে। কিন্তু না, যে কেউ আমার সাথে অ্যাড হইলে আমি দেখি না। আমার সিস্টেমে কি হয়েছে, আমি কিছুক্ষণ আগে রিসেট করেছি, তাও আমি নিজেও বুঝি না কেন কালো দেখা যায় তোমার স্কিন, আমি দেখি না, আমি শুধু আমাকে দেখি।
এখন কি দেখো? না দেখি না, কথা বলতে থাকো, সমস্যা নেই, পরে লাইভ কেটে দিলে দেখা যাবে। হ্যাঁ, লাইন কেটে দিলে দেখা যায়। তোমার আচ্ছা, তোমার ওই যে 9 ঘন্টার একটা ভিডিওতে দেখলাম খুবই অসুস্থ, খুবই চেহারা খুবই মলিন, রোগাক্রান্ত, খুবই খারাপ, বিধ্বস্ত দেখা গেছে। আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কালকে খুব খারাপ অবস্থা গেছে। আমি পরশুদিন হাসপাতালে, কালকেই তো 25 তারিখে আমি, না 24 তারিখ হাসপাতালে, আমি 2টা হাসপাতালে গিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট ছিল। কালকেও খুব খারাপ অবস্থা ছিল, আজকেও 4টা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমি গেছি। আমাকে ওরা দেখে, বুঝছো, সম্মান করে খুব, খুব ভালো। ভাঙা 71-এর ভাঙা মেরুদণ্ড, ব্যথায়, যন্ত্রণায়, 14টা ইঞ্জেকশন। আচ্ছা, 71 সালে তোমার কোমরটা কি যুদ্ধ করতে যে ইয়ে হয়েছিল, ব্যথা? পাক আর্মি ধরে কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়ে ভীষণ মারা মেরেছে। তারপর আমার ইস, মানে যন্ত্র পরীক্ষা করে দেখেছে আমি কি পুরুষ নাকি মানে হিন্দু না মুসলিম? মুসলমান নাকি হিন্দু, সেটা দেখেছে। আরে তারপরে বলেছে তুমি ক্যা করতা হ্যায়। আমি বলছি জীবনে প্রথম মিথ্যা কথা বলেছি। আমি বলেছি হাম ঢাকা में দোকান में नौकरी करता है। আর কত শুরু আচ্ছা, রে ভাই, বলে জীবন বাঁচানোর জন্য। দিকে যাদের ডান দিকে ধাক্কা দিছে মারিয়া মুইরা, আয় রে লাত্তি উষ্টা, তারপরে তোমার বন্দুকের বাড়ি। তখন তো হ্যাংলা পাতলা ছোট ছিলাম, বুঝছো না, না, মেরুদণ্ড ভেঙে গেছে। এটা একবার, এরপর আবারও নোয়াখালীর মধ্যে ওই র্যাকি করতে গিয়ে, র্যাকি মানে আমি ছিলাম গোয়েন্দা, প্ল্যানিং আচ্ছা, করেছিলাম যুদ্ধের, 4টা যুদ্ধের প্ল্যান করেছি। হেঁটে হেঁটে লুঙ্গি পরে গোয়েন্দাগিরি করেছি, ভিক্ষুক সেজে, মাগো দুগা বাদ দেন না গো, আচ্ছা। বিভিন্ন প্ল্যানে। তোমার এই অভিজ্ঞতা নিয়ে তো সিনেমা বানানো দরকার বা বই লেখা দরকার। বই লেখছো এই ঘটনাগুলো নিয়ে? বইটাই দেখা নেই, এইসব আমি এইসব লিখে বই কামাই না, পয়সা কামানোর দরকার নেই। পয়সা কামানোর জন্য না, এই যে আজকের জেনারেশন, বর্তমান জেনারেশন মুক্তিযোদ্ধাকে ঘৃণা করে, অগণিত কাব্যগ্রন্থ হইতো আমার। আর তাছাড়া আমার মুক্তিযোদ্ধারা এত কষ্ট করতো, এত কষ্ট যেটা মানে প্রকাশ করার মতো না, বা প্রকাশ করলে অনুভবের উপরে, তাহলে এটা জানানো উচিত না সবাইকে? বলি বলো, তুমি শুনো, তুমি দেখো, যা তুমি শুনে লেখো। তুমি আমাকে নিয়ে লিখতে গেলে, ওই যে আমার বন্ধু, তুমি তাকে চিনো, সে তো ডক্টরেট করা অনেক ভালো লেখক, জার্মান ভাষায় লেখে। সে আমার জীবনী লিখতে শুরু করেছে, আমাকে বলে সাহায্য করে, তুমি এই যে ইনফরমেশন দাম হয়েছিল। আমার কোনো জীবনী লেখা হবে না, আমার কোনো কবর হবে না পৃথিবীতে। আমার লাশ আমি দান করে দিয়েছি ঢাকা, এই ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের গবেষণার জন্য। আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কারো লাগে তাদেরকে দিতে বলেছি। আমার কবর স্থান হবে না, আমার স্মৃতিসৌধ হবে না। তুমি জানো 2018 সালে যখন আমাকে তোমরা ভাইরাল বানিয়ে দিছো সারা পৃথিবী, ঢাকারই একজন অনেক বড় ভাস্কর, নিউ ইয়র্কে থাকে, সে পাথর দিয়ে বিরাট মূর্তি বানাইছে, আমার দেখাইছিল। আমি বলছি নো, এটা ঢাকো, তুমি আমার শত্রু, কারণ সবাই আমাকে ভালোবাসে না। এখন এটা শেখ মুজিবের মূর্তি কি করেছেন, আমি বলছি কেউ আইসে ভাঙবে, থতো দিবে, অসম্মান করবে, আমার কোনো মূর্তি থাকবে না, আমার কোনো কবরস্থান থাকবে না, কোনো মাজার থাকবে না, আমার জীবনী লেখা হবে না। এগুলো এক ধরনের এটা তো তোমার একটা মহান চিন্তা, মানে অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, অবশ্যই আমার সব কাজেই আমি মহৎ চিন্তা করি। আমি তো কমার্শিয়াল না, আমি তো পৃথিবীতে টাকা কামাইতে আসিনি। আমি এসেছি পুরো সমাজ ব্যবস্থাকে, ঘুরে দাঁড়া সমাজ ব্যবস্থাকে ভেঙে, মিথ্যাকে হটিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করব। জন্ম আমি একটা প্রশ্ন করি, দাঁড়া, আমি একটা প্রশ্ন করি, তুমি দেখো আমার ঠোঁট নড়লে তুমি কথা বলবে না প্লিজ, আমার কথা শেষ। আমি দেখি না, না দেখে কথা বলতেছি, বলো। কথার ইয়ে বুঝো না, কথার বুঝতেছি, বলো। কথা শেষ হয় নাই। আচ্ছা বলো। জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য, কাঁপিয়ে দিলাম। জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাদন করে
সত্য প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ব্রত হলাম, কিন্তু এটা বলবো না যে সত্য প্রতিষ্ঠা করে গেলাম, আমি তো চলে যাইনি। সত্য প্রতিষ্ঠা হয়নি, সময় লাগবে, ইটস এ ম্যাটার অফ টাইম। এখন আমরা যারা শুরু করেছি, আমাদের মধ্য থেকে অনেকে ভুয়া নাস্তিক সেজে, অতি বিপ্লবী সেজে, বিদেশে এসে স্থায়ী হওয়ার জন্য, টাকা কামাবার জন্য, ওইসব অথর্ব লোকগুলো, ওরা মিথ্যুকবাজ, ওরা আমাদের বিপ্লবের শত্রু, ঠিক না? সেদিন তুমি বলছিলে এই কথাটা বলো, এই ব্যাপারে নাও, এটা পয়েন্ট, এটা নিয়ে তুমি বলো কিভাবে মানে নাস্তিক আমিও নাস্তিক না, তুমিও নাস্তিক না, কিন্তু আমরা মিথ্যার বিরুদ্ধে লড়াই করছি, তাই না? সত্য প্রতিষ্ঠার জন্য। নিজম ফারিয়া আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। তো এখন তুমি বলো। এখন আমার কথা হচ্ছে, যারা আমি যাদেরকে নাস্তিক মনে করি সেটা হচ্ছে যারা খুন করে, সন্ত্রাসী করে বা অন্যের অধিকার নষ্ট করে, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাই মূলত নাস্তিক। যদি বিশ্বাস করতো তারা কখনো অপরাধ করতো না। যারা আল্লাহকে বিশ্বাস করবে, ভয় পাবে, তারা কখনোই অন্যায় অপরাধ করবে না। তার মানে তুমি বলছো যারা নাস্তিক তারা অপরাধী, তারা সন্ত্রাসী? না, যারা নাস্তিক তারা অপরাধী বলছে না, যারা অপরাধ করে জেনে বুঝে তারাই নাস্তিক। ঘুরে ফিরে দেখিতে বললা, না বললা কেন? তুমি তো এই কথাই বলেছ, একই হলো না। তাহলে তুমি বুঝিয়ে বলো, পেঁচাইয়া কথা বলবে না। আই ডোন্ট লাইক তোমার যারা আমি বুঝি না, যারা অপরাধ করে, হ্যাঁ, আমার মুখে বলে আমি ধার্মিক, সে যে ধর্মেরই হোক, যে অন্যের হক নষ্ট করে তারাই মূলত নাস্তিক। যারা অন্যের অধিকার বিশ্বাস করে এর কথা বুঝেছ, নাস্তিক না। তোমার কথা তো আমি বুঝি নাই। তুমি বলছো যারা অন্যের হক নষ্ট করে, যারা অপরাধ করে তারা নাস্তিক। নো, এসব নয়। নো, এইটা আমার কাছে এটাই সংজ্ঞা। তারা যদি সত্যিকার অর্থে স্রষ্টা বিশ্বাস করতো যে একজন আছে, তার কাছে আমাদের ফিরে যেতে হবে, তাহলে তারা কখনোই অপরাধ করতো না। শ্রুতি খান, তুমি ভুল বলেছ। নাস্তিক হলো সে যে স্রষ্টায় বিশ্বাস করে না। আমার কথা যদি না বুঝো, আমার কথা দর্শকরা বুঝে নেবে ঠিকই। আচ্ছা, বুঝি, তর্ক করার দরকার নেই, তুমি আগে আমারটা সহজ করে বুঝো। যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা নাস্তিক, কিন্তু কেউ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে কিন্তু ধর্ম বিশ্বাস করে না। আমার আছে না? আমি মনে করি ধর্মগুলো মানুষ তৈরি করেছে, ধর্মগ্রন্থগুলো পুরুষগণ লিখেছে, মানব রচিত এসব গ্রন্থ। আর স্রষ্টা আছেন, স্রষ্টা সৃষ্টি করছেন। সেই স্রষ্টা আল্লাহ ঈশ্বর ভগবান নয়, সেই স্রষ্টাকে প্রকৃতি মাতা। প্রকৃতি মানে বিজ্ঞান হলো স্রষ্টা। সেই বিজ্ঞানের কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেভাবে প্রকৃতি সৃষ্টি করে একের পর এক প্রাণী, সৃষ্টি করে। অনেকে আছে যারা বলে না, সৃষ্টি ছাড়াই, স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, এমন বিজ্ঞানীরা বলে, কিন্তু তাদের এটা যুক্তি নাই, প্রমাণ নাই, এগুলো অথর্বের মতো কথা বলে। তুমি বলছো অপরাধ করা, অপরাধ তো যে আস্তিক সেও করতে পারে, যে নাস্তিক সেও করতে পারে। অপরাধ অন্য, যে অপরাধের সাথে স্রষ্টার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তোমার মতে কি পিনাকিকে অনেকে বলে যে পিনাকি নাস্তিক, তোমার মতে পিনাকি সম্পর্কে কিছু জানতে চাই। পিনাকি একটা অসুস্থ মানুষ, সে কখনো নাস্তিক, কখনো আস্তিক, সে কখনো সন্দেহবাদী, ঠিক সেম থিং। তার মতো আরেকটা অথর্ব আছে, ইদানিং ডক্টর লেখে নামের আগে, এর নাম আমি উচ্চারণ করতে চাই না, তুমি জানো ওটা বেয়াদব। আমার মুখে কারো নাম উচ্চারণ করা মানে সারা পৃথিবীর কমপক্ষে 99% পিপল জানবে যে কোনো ভাষারই। কাজে আমি এইসব
ফালতুদের আর কারণ এসব আমার প্লিজ আই ডোন্ট ফিল গুড। তুমি অন্য নাম কারো নাম প্রচার করার জন্য আচ্ছা, তুমি আমার প্রশ্নটা রয়ে গেছে তোমার কাছে, আমি চাই এটা জাতীয় উপকৃত হবে জানলে। সেই প্রশ্নটা হচ্ছে, আমাদেরকে বাঙালি যারা আমরা বাংলাদেশকে ধারণ করি, পাকিস্তানিদেরকে কতটা ঘৃণা করা উচিত? না, ঘৃণা আমি কাউকে ঘৃণা করবো না। ঘৃণা শব্দ আমার যারা প্রেম আমাদের কাছে অন্যায় করেছে তাদেরকে কতটা ঘৃণা করা উচিত? ঘৃণা করবো না। তাদের যদিও ঘৃণা কবিতায় আমি সেগুলো বলেছি, লিখেছি। ঘৃণা কবিতা পাঠ করে তুমি শান্তিনিকেতনে প্রথম পুরস্কার পেয়েছ আন্তর্জাতিক কবিতা উৎসবে, সেটা আলাদা জিনিস। সেটা হলো অনেকটা মনের ক্ষোভ প্রকাশ করেছি। সাধারণত আমি কাউকে, মানুষের কাজকে আমি ঘৃণা করি, কোনো ব্যক্তিকে নই। যেমন যোদ্ধাপরাধী, ৭১-এর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস, যারা মা বোনের ইজ্জত মেরেছে, ৩০ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে, আমার নিজের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে, আমাদের গৃহহারা করেছে, আমার কমপক্ষে ৫০০ কবিতার পাণ্ডুলিপি ছিল হাতে লেখা, সব ছাই করে দিয়েছে, আরো অনেক ছোট গল্পও ছিল। কিন্তু তাদের এই কর্মটাকে আমি অপছন্দ করি, অথবা এই কর্মটাকে আমি ঘৃণা করি। তুমি আমার ঘৃণা কবিতা ভালো করে পড়বে, দেখবে। কিন্তু ওই লোকগুলোকে আমি ঘৃণা করি না। এই লোকগুলো পরবর্তী সময়ে, এবং মহান স্রষ্টাও বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা অপরাধ করার পর যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি মহান স্রষ্টা তোমাদের ক্ষমা করে দিতে পারি। যেমন গত সপ্তাহে তুমি তওবা করে তুমি কিছু অনেক ভুল করেছ, তুমি নিজেকে নাস্তিক বলেছ, কিছু কিছু নাস্তিকের তালে পড়ে তুমি তওবা করো নাই। আর তাওবাতুন নসুয়া, আমি নসুয়ার মতো আমি তওবা। কখনো কোথাও বলি নাই যে আমি নাস্তিক হয়ে গেছি বা আমি নাস্তিকতা গ্রহণ করেছি। কিন্তু ধর্ম নিয়ে তুমি কি ধর্ম পালন আমি করো? ধর্মীয় কুসংস্কার নিয়ে আলোচনা করেছি, ধর্ম পালন করি, কুসংস্কার তো ধর্মের মধ্যে। মানবতার ধর্ম পালন করি। আমাদের মধ্যে এসে গেছেন জাহাঙ্গীর আলম, ৯ বছর এই ভিয়েনাতে ছিল, সে অপরাধ করেছে, তাকে তুমি অপরাধী বলতে পারো? বলে দিব নাকি জাহাঙ্গীর আলম তুমি চুরিদারি করছ? মানুষকে অসম্মান করবা না। তুমি জাহাঙ্গীর আলমের সাথে তোমার পরিচয় আছে আমি জানি, পাল্টা তুমি তার না, সাথে পরিচয় নেই, যে এখনই দেখলাম কমেন্ট করলো। আড্ডায় থাকে। সে একজন অভিনেতা, একজন রাজনীতিবিদ এবং একজন ধনাঢ্য ব্যক্তি। তবে সে ভিয়েনাতে না, এটা না বললে আজকে আমার ঘুম হবে না। সে ভিয়েনায় এক ব্যাংকের ম্যানেজার মহিলার সাথে, বুড়ি বেটির সাথে প্রেম করে তাকে বান্ধবী বানিয়ে তাকে না, এইগুলো কিন্তু আমি পছন্দ করি না, মানুষের ব্যক্তিগত জিনিস। না করতে তুমি কথা শেষ না হইতে তুমি কি করে কমেন্ট করো পছন্দ করো? তুমি এগুলো আমার সামনে বলবা না, আমাকে আসামি বানাচ্ছে এগুলো। সবাই পৃথিবীকে জানতে হবে সে ১.৫ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সে পালিয়ে চলে গেছে, সে আর সেই টাকা ফেরত দেয় নাই, এই দেশে আর আসে নাই, এবং সে এটাতে গর্ববোধ করে। এটা কি ভালো কাজ? তুমি এটা বলো অপরাধ না? আমি জানি না। আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন করি। মানুষ তুমি দুর্বল। আমি জানি না, সেটা বলবো না। আরেকটা প্রশ্ন করি সবার উদ্দেশ্যে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যে তথ্য ফাঁস করেছে, $29 মিলিয়ন, এবং ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে $21 মিলিয়ন, আরো কিছু ডলার আছে, এগুলা নিয়ে কি তোমার কোনো মন্তব্য দিয়েছে কিনা বা দিবা কিনা? হ্যাঁ, এগুলো নিয়ে এখন তদন্ত হচ্ছে। এগুলো নিয়ে অবশ্যই অনেক তদন্ত হওয়ার পর সত্যতা প্রমাণ হলে ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকার তারাই এটার বিচার করবে। এবং বাংলাদেশে এখন তুমি বলতে গেলে কেউ কাউকে বিশ্বাস করবে না, তার কোনো ডকুমেন্ট নেই, লিখিত প্রমাণ রাখে না এইসব আন্তর্জাতিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের জন্য। ধন্যবাদ। আচ্ছা, তোমাকে একটা ইনফরমেশন দিই, যারা টাকা ডলার পেয়েছে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে, তাদের স্ক্রিনশট তথ্য প্রকাশ পেয়েছে এবং সত্য সেটা, কার অ্যাকাউন্টে কত আছে ক্রিপ্টোকারেন্সি। যদি প্রমাণ পায় অবশ্যই তাদের ব্যবস্থা। কেমন বিচার হওয়া উচিত? তারা ক্ষমতায় থাকলে তাদের কোনো বিচার হবে না।
শেখ আচ্ছা। হাসিনা বা আওয়ামী লীগের লোকরা যত অপরাধ করেছে 15 বছরে, তার কি বিচার হয়েছে? অভিজিৎ রায় তোমারও একজন প্রিয়, আমারও অত্যন্ত প্রিয়, আমার সিনিয়র বন্ধুর ছেলে, প্রফেসর ডক্টর অভিজিৎ রায়ের ছেলে, অজয় রায়ের ছেলে ডক্টর অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করেছে। তার বাবাকে বলা হয়েছে আপনি কি এটার জন্য বিচার চাইবেন না? বলেছে কার কাছে বিচার চাইবো? যার কাছে বিচার চাইবে তারাই তো হত্যা করেছে, তো আমি বিচার চাইলে তো বিচার পাবো না। সেম থিং হ্যাপেন পাবলিশার সেই আজিজ সুপার মার্কেটের কি নাম, ওই যে তার বাবা তিনি এখন বাংলাদেশে দেখা বাংলা একাডেমির মহাপরিচালক হয়েছেন, প্রফেসর আবুল কালাম আজাদ নাকি কি নাম, চেনো তুমি? দেখিনি। আরে না। তুমি ওইসব খবর রাখো। তাকে তার অফিসে পাবলিশারকে আজিজ সুপার মার্কেটে কুপিয়ে হত্যা করেছে, অন দ্য স্পট ডেড। নামটা মনে আসে না। জানি তুমি জানো না, তুমি জানো না। জাহাঙ্গীর আলম সিনে ওনাকে, উনি জাসদের একটা পাঠচক্রে আলোচনা করতেন প্রতি সোমবার মনে হয়। স্বাগতম সুস্বাগতম। এই শ্রুতি খান, পরিচিত হও, সেফুদার একমাত্র সন্তান। এই যে মাসুম আহমেদ বলছে শিবুদার কাছে আবেদন 24-এর রাজাকারদের কিছু বলো। দাঁড়াও, ওদেরকে 24-এর কথা করে তুমি আগে শুনো নাই কেন? স্বপ্নীল ফাহিম শাহরিয়ার, এটা নামটা দেখেছ? দেখো, আমার শাহরিয়ার কবির একজন ফ্রি থিঙ্কার, মুক্তমানা স্বপ্নীল আমার ছেলে, পরিচিত? আচ্ছা, স্বপ্নীলকে স্বাগতম জানাও, শুভেচ্ছা জানাও। তুমি দেখেছ নাকি? দেখো, চশমা লাগবে। স্বপ্নীল ফাহিম শাহরিয়ার, কমেন্ট করলে তো দেখবো। কমেন্ট করবো। নাম দেখো না তুমি? কমেন্ট করেন। নাম পড়া যায় না? নাম কোথায় দেবো? কমেন্ট করলে দেখা যায়, আর নয়তো আমি দেখি না তো। হ্যাঁ, তাহলে তো সমস্যা গো। তোমার নেটের সমস্যা, আমি তোমাকে না দেখে কথা বলতেছি। তুমি তো শুনেছ আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুস্বাগতম। ফাহিম শাহরিয়ার স্বপ্নীল, বাট সে লাইভে আসবে না। সে এখন সে তার মতো করে কাজ করে। সে কোনো নাস্তিক নয়, সে একজন আস্তিক, সে একজন খাঁটি ইমানদার সুন্নি মুসলিম, নামাজ পড়ে, রোজা করে, মা বাবার জন্য মা বাবার সেবা করে, গরিব মানুষের তার যত সম্ভব পরিবারের প্রতি খেয়াল রাখে, স্ত্রী পুত্র কন্যা মা বাবা সবার খোঁজ খবর নেয়, সবচেয়ে বড় ভালো কাজ করে। আচ্ছা, যেটা বলছি না কি হয়েছে 24-এর রাজাকার মানে কি? যারা 24 সালে জুলাই আগস্ট আন্দোলন করে দেশের ওই যে ক্রিপ্টো ডলার খেয়ে দলবাদী, তোমরা যারা শেখ হাসিনার দল করো, তোমরা 15 বছর অন্যায় তোমাদের চোখে পড়ে নাই। শেখ হাসিনার অন্যায়কে তোমরা অন্ধভাবে সাপোর্ট করেছ। আমার ছেলে স্বপ্নীল, সে আওয়ামী লীগের সাপোর্টার, সে শেখ হাসিনা নাকি তার মা, মাতৃতুল্য, সে শেখ হাসিনার অপরাধ তার দৃষ্টিতে পড়েনি। সে সঠিক, এই জন্য বলছে এইভাবে। নাও, এরকম ধর্মান্ধ মানুষ যেমন। স্বপ্নীল সঠিক, তোমার কথার উত্তর আমার কাছে আছে, যদি শুনো। বলো। আব্দুল হান্নান সমন্বয়ক, সে পাবলিকলি টেলিভিশন চ্যানেলে বলেছে আমরা 15 বছর ধরেই ষড়যন্ত্র করে আসছি শেখ হাসিনার বিরুদ্ধে, এবং ষড়যন্ত্রের জাল বুনেছি যেন তাকে বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে খারাপ বানাতে পারি এবং ক্ষমতাচ্যুত করতে পারি, কারণ তারা ক্ষমতায় থাকলে ভারত ক্ষমতায় থাকে, তারা ভারতের এজেন্ট, এই জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। তাহলে 15 বছর পূর্বে ক্ষমতায় বসার
সঙ্গে সঙ্গেই বা আগে থেকেই যখন তাদের পরিকল্পনা ছিল আমাদের ক্ষমতায় আসলে তাদের বিরুদ্ধে আমরা নীল নকশা বাস্তবায়ন করবো, তাহলে আমি শেখ হাসিনা কোনো দোষ দেখি না। হ্যাঁ, এটা তো রাজনীতির নিয়মই। শেখ হাসিনাকে সব তারা সাধারণ ক্ষমতায় দেখতে চায় নাই, নাটক। তারা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় নাই। সেখানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য জামাত শিবিরের কর্মীরা, শিবিরের বিশেষ করে ছোট অবস্থাতেই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আওয়ামী লীগে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছাত্রলীগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা তারা তো স্বীকার করেছে যে আমরা মূলত শিবিরের লোক ছিলাম, আমরা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, বিভিন্ন দলে আমরা, এমনকি ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামকেও বলা হয়, তার সম্পর্কে অনেকে জেনেছে, বলেছে সেও বেসিকলি শিবিরের লোক। এখন এটা যারা বুঝতে না পারে সেটা তাদের অপরাধ। শেখ হাসিনা তার যেসব গোয়েন্দা বাহিনী, তারপরে এই ল্যাপটপ আছে, আজ ঢাকা দখলে আওয়ামী লীগ, দেশে আসছে হাসিনা, ইউনূসের বিদায়, এটা রাতের তাজা খবর। এখানে কত পার্সেন্ট সত্য খবর বলো? ভুয়া ভুয়া। তাহলে এইভাবে ভুয়া আহতরা যমুনার সামনে বসে দাবি আদায় 3টা দফা নিয়ে ওইখানে আন্দোলন করতেছে। শোনো, আচ্ছা এখন তোমাকে প্রশ্ন করি, তুমি কি মনে করো এই গত 15 বছরে তোমার প্রিয় দল আওয়ামী লীগ এবং তোমার প্রিয় নেত্রী, তোমার মাতৃতুল্য শেখ হাসিনা ভালো কাজ করেছেন? সবগুলো ভালো কাজ করেছেন? ভোট এখন উত্তর দিব, তুমি কোনো কথা বলবা না। দিনের ভোট রাতে ডাকাতি করেছেন, ব্যাংক আচ্ছা তুমি কোনো কথা বলবা না, আমি উত্তর দিচ্ছি। সব সম্পদ বিদেশে পাচার করছে, অর্থ পাচার করেছে, তারপরে আমি অ্যানসার দিচ্ছি তোমাকে। হ্যাঁ, তারপরে দলকে দমন করার জন্য যত রকম নির্যাতন করেছে, আয়নাঘর করেছে, গুম খুন হত্যা করেছে, মানসিক ভাবে নির্যাতন করেছে, তারপরে বিরোধী দলের কোন মানুষদের কোন উন্নয়ন, ঘর বাড়ি, রাস্তাঘাট পর্যন্ত করে দেয় নাই। আওয়ামী রাজাকাররা রাম রাজত্ব করেছে। সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে স্বামী ঘুরতে গিয়েছিল সিলেটের এমসি কলেজে, সেখানে সেই স্বামীকে বেঁধে রেখেছে, স্বামীর সামনে গণহারে ধর্ষণ করেছে, মাকে মেরেছে, মাকে হত্যা করেছে, বাবার সামনে ছেলেকে, শিশুকে হত্যা করেছে, মেয়েকে ধর্ষণ করেছে। এসব খবর তুমি জানো? আওয়ামী লীগের খারাপ দিকগুলো বলো। আওয়ামী লীগের খারাপ দিকগুলোই বলবো। তুমি যেগুলা বলছো এগুলা বেশিরভাগই গুজব। মানে হচ্ছে বর্তমান সময়ে যারা নিজের সন্তানের অপরাধ চোখে পড়ে না, তুমি কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, ওকে, সরি, বলো তুমি। বর্তমান সময়ে এত এত শিবির নেতা কোথা থেকে বের হয়েছে? সব ছাত্রলীগ থেকে বের হয়েছে, এবং তারাই হেলমেট পরে রাস্তায় ছাত্রলীগ সেজে সব অপকর্ম করেছে। এবং আমি নিজে আমার এলাকায় স্থানীয়ভাবে আমাদের পরিবার, আমাদের সমাজের একাংশকে আওয়ামী লীগ পরিবার দ্বারা নির্যাতিত হতে দেখেছি, কিন্তু অরিজিনালি তাদের ভিতরে আওয়ামী লীগের যে আদর্শ বা বঙ্গবন্ধুর যে আদর্শ, আমরা সেটাকে ছিটের কোথাও খুঁজে পাইনি। কিন্তু তাদেরকে তদন্ত করা, অ্যানালাইসিস করা বা দল থেকে বাইরে রাখা, এই কাজগুলো না করাই ছিল আওয়ামী লীগের ভুল। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে এটা একটা সুন্দর জবাব দেই উদাহরণ সহ। কোন আমরা চিনি না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা ইহুদি, তার সম্পর্কে জানি না, অন্য দেশ থেকে এসে সে নতুন ইসলাম গ্রহণ করেছে, নব মুসলিম হয়েছে, অথবা আমরা জানতাম সে আরবের কোন দেশ থেকে আসছে, একই রকম চেহারা আছে না? ইহুদি আছে, আরবি ভাষায় কথা বলে, হাফেজ কোরআন হয়েছে, হাফেজ কোরআনে হাফেজ, মাওলানা, অনেক কিছু। 1965 সালে আমাদের হাজীগঞ্জ জামে মসজিদ, পাকিস্তান আমাদের সবচেয়ে বড় জামে মসজিদ ছিল, সেখানে একজন ইমামকে ধরা পড়েছে। সে, তার কাছে ওকি টকি ছিল, সে টয়লেটে যাইয়া কথা বলছে, এরকম মুয়াজ্জিন বের পাইছে। পরে খোঁজ নিয়ে দেখা যায় যে সে হিন্দু, ভারতের হিন্দু, এবং সে অনেক বড় ওয়াজ করতে পারে, সব মাওলানা টাইটেল, কারি, যত কিছু আছে, হাফেজ। তারপর তার শাস্তি হয়েছে। এখন স্পাইকে ধরতে না পারা,
এটা তো বললাম আওয়ামী লীগে যেসব হাইব্রিড ঢুকেছে তারা এটা আওয়ামী লীগের সেই দলের ব্যর্থতা, তাই না? হুম হুম। তবে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আরেকটা জিনিস, ভারতের লোক বলেই সে আমাদের স্বাধীনতার পক্ষের লোক, এইটা মনে করা আমাদের সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, ইয়েস। আমি তোমাকে এবার এক কথা এক সেন্টেন্সে জবাব দিই, এটা লিখে রাখো, মনে রাখবে। পাকিস্তান 24 বছরে বাংলাদেশে যত শোষণ করেনি, যত সম্পদ নিয়ে যায়নি, ভারত 24 ঘন্টায় তার চেয়ে 1000 গুণ বেশি নিয়ে গেছে, বেশি শোষণ করেছে। এবং গত 54 বছরে বাংলাদেশ থেকে তারা করদ্রাজ্য বানিয়েছে, বাংলাদেশ থেকে যত রকম সুবিধা তারা আদায় করেছে। ভারতের সারা জীবন আর যদি বাংলাদেশের সাথে সম্পর্ক নাও রাখে তাদের কোনো লস হবে না। তাদের কেউ বলে 11,000, 11 থেকে 17,000 সৈন্য তখন মারা গিয়েছে। সেখানে তাদের স্বার্থ ছিল, নাম্বার 1 স্বার্থ হলো বর্ডারে তাদের কোনো সিকিউরিটির দরকার নাই। একটা ফেলানি মেরে ঝুলাইয়া রাখছে 4 দিন, লাশ পচে গেছে, লাশ ধরতে দেয়নি। সেই ভয়ে সেই বর্ডার দিয়ে আর কোনোদিন কেউ গরু চুরি করতে গেছে, পালিয়ে যাইতে, পাচার হইতে গেছে? চাইনি। তাদের বর্ডারে কোটি কোটি টাকা প্রতি মাসে খরচ হইত, সেটা দরকার, সেটা সেভ হয়ে গেছে কি। এবং পার্মানেন্ট মার্কেট বানাইছে। তাদের দেশের 1000 প্রকার পণ্য আমাদের দেশে, আমাদের দেশের নারীরা পাগল হয়ে যায়। টাঙ্গাইলের শাড়ি নিয়ে গেলে মন খারাপ, ছুরি পাথর থেকে ইন্ডিয়ান প্রিন্টের শাড়ি আনলে কি খুশি, জামাইয়ের বুকে জড়াইয়া ধরে চুম্বনে অস্ত্র রঙিন করে দেয়, ঠিক না বেঠিক? আমাদের টাঙ্গাইলের শাড়ি অত ইন্ডিয়া নাকি মালিকানা নিছে, এটা জানি না, আমি বলতে পারবো না। যেটা হচ্ছে এটা কিছুদিন আগে হয়েছে, এটা এই টাঙ্গাইলের শাড়ি। মেয়েরাই তো ভারতের পণ্য কিনতে পাগল হয়ে যাও। এখন শোনো, আমি নিজেও ভারতের সবকিছু ব্যবহার করি। আমি বাংলাদেশের কসমেটিক মার্কেট দিলেও ব্যবহার করবো না। আচ্ছা, কেন করবে না? কেন করবো? বাংলাদেশের সমস্ত কিছু ভেজাল, কে আমার এই সব দায়িত্ব নিয়েছে? ভেরি গুড। ভেজাল কেন? তোমরা না মুসলমান, তোমরা গায়ের দুধে পানি মিশাও, তোমরা ভেজাল দ্রব্য উৎপাদন করো। ভারত এরা কাফের, এরা হিন্দু, এরা গোবর খায়, এরা গরু বেশি ভরসা করি যে এটাই ভালো হবে। বুঝে নেই? কারণ আছে, আমি এটা বলি, এটা একটা খুব মানে ইনফরমেটিভ একটা বিষয়। সেটা হচ্ছে ভারতের অনেক প্রোডাক্ট, বেশিরভাগ প্রোডাক্ট তারা যে উৎপন্ন করে, তারা মনে করে যে আমরা নিজেরাও এটা ব্যবহার করবো। তারা চাইনার প্রোডাক্ট কিন্তু ঢুকতে দেয় না। তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিটা প্রোডাক্ট মানে গুণগত মান খেয়াল করে তৈরি করে, যেন এটা নিজেরা ব্যবহার করে, নিজেদেরও যেন ক্ষতি না হয়। এবং পরবর্তী সময় বেশি হলে বাইরে তারা মার্কেট প্লেস করে। তাদের নিজেদের উৎপাদন ক্ষমতা ঠিক রেখে বাইরে আমদানি রপ্তানি যেটা করার করে। কিন্তু এই জন্য আমাদের ওয়েদার অনেকটা কাছাকাছি। সেই জন্য ওদের যে কসমেটিক্স গুলা তারা নিজেদের জন্য খুব সচেতন ভাবে তৈরি করে, সেটা আমরা নিশ্চিত ভাবে করতে পারি। হ্যাঁ, এগুলো বিজনেস টেকনিক, ধোকা দেয়া, ওজনে কম দেয়া, গায়ের দুধে পানি মেশানো, এগুলো বেশি বাঙালিরা বেশি করে, বাঙালি মুসলিমরা বেশি করে। হিন্দুদের ছোটবেলায় আমার মা আমাকে বলতো, বাড়ির সামনে বাজার, শসা বাজারে সকালবেলায় দুধ কিনতে পাঠাইতো, আমাকে বলতো, বাবা হিন্দু থেকে দুধ কিনবা, মুসলমানের থেকে কিনবা না। আমি বলতাম যে কেন আম্মা? কয় যে মুসলমানরা দুধের মধ্যে পানি মিশায়, তাও আবার ময়লা পানি মিশায়, গড়ে খন্দকের থেকে। এটা আমি নিজে ছোটবেলা থেকে অভিজ্ঞতা পেয়েছি। এখন তোমরা যাইয়া অন্যায় করবা, তোমরা চুরিদারি করবা, তোমরা এখন যে গরু আসে না, এখন দেখো গ্রামে গঞ্জে সবাই গরু পালে। আমার মানে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই নিজেদের পালা গরু দিয়ে কোরবানি দেয়। তারা নিজেরা, যারা পালতে পারে না মানে সমস্যা, তারা কিনে দেয়, এবং সেটা বাংলাদেশের গরু। এই যে এখন ভারতে যাইতে দেয় না, মানে চিকিৎসার জন্য যায় না, ভিসা বন্ধ করেছে। আমি তো বলেছি ভেরি গুড, তোমরা যাবে না। নিজের ঘরে থাকলে নিজের দেশে উৎপাদন করা, স্বনির্ভর হও। এই যে অস্ট্রিয়া, তারপরে জার্মানি, ফ্রান্স, তারপরে
ইটালি, তারপরে সুইজারল্যান্ড, এই সবগুলো দেশ উন্নত, নিজেরা স্বনির্ভর। তারপরেও যেসব প্রোডাক্ট তাদের প্রয়োজন একটা হয়। ইনফরমেশন দিই তোমাকে, তুমি তো দেশের বাইরে থাকো, সেই জন্য তোমাকে বলি, আমাদের দেশের সমস্ত ভেজাল এবং দুর্নীতির মূল হচ্ছে বাংলাদেশের আমলা। এরা আমলা প্রজেক্ট বাস্তবায়ন ছাড়াই বিল দিয়ে দিবে যদি ঘুষ দেওয়া হয়, এবং যে কোনো প্রোডাক্ট খারাপ হলে তাকে মানে সহমত পোষণ করে বলছি, লাইসেন্স দিয়ে দিবে টাকা পেলে। তাহলে আমরা এই বাংলাদেশে কোনো, আমি তোমার সাথে দাঁড়াও, আমি ভুলে গেছিলাম, আমি হেড জোরে কথা বলতে হবে না। আমি তোমার সাথে একমত, শুধু আমলারা নয়, এর জন্য মূলত দায়ী হলো রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা আমলাদের চরিত্র হরণ করে, তাদের মিসইউজ করে, তাদের ভুল পথে পরিচালিত করে। আমলাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এক একজন সচিবকে বিদেশে বছরে কয়েকবার পাঠায়, বুঝছো? তারপরে তাদেরকে অনেক বড় বড় বাড়ি, কোটি কোটি, 7.5 কোটি টাকা দামের ট্যাক্স বিহীন গাড়ি দেয় এমপিদের জন্য। যতবার এমপি হয় ততবার নতুন গাড়ি পায়। এক একজন এমপি যখন এমপি হয় তার সম্পদের পরিমাণ 5 বছর পরে দেখা গেছে কয়েক হাজার গুণ বেড়ে গেছে। ওয়াই? তুমি একটা কথা বলেছো কিন্তু ওই দিন, আমি মনে রেখেছি, যে যদি কেউ ধর্মের কাজ করতে যাইয়া যেটা যদি বেনিফিটেড না হয়, সে যদি লাভবান না হয়, তাহলে সে ওই কাজ করবে না। ঠিক তদ্রূপ রাজনীতিও যদি কোনো লাভবান না হয়, এটা যদি মুনাফা করতে না পারে, 100 কোটি টাকা খরচ করে 1000 কোটি টাকা আয় করে, এই সিস্টেম যদি বন্ধ করা যায়, তাহলে কেউ রাজনীতি করতে যাবে না। যাবে? সবাই কি সেকুদার মতো পাগল নিজের খাইয়া বনের মোষ তাড়াইতে যাবে? হ্যাঁ, শ্রুতি খান পড়ে গেছে নাকি? আচ্ছা, অনেক কথা হলো, অনেক ধন্যবাদ শ্রুতি খানকে এবং যারা আমাদের কথা শুনেছেন। আশা করি মাঝে মধ্যে আমরা এইভাবে আলোচনা করব। তবে বাংলাদেশের ভবিষ্যৎ আপাতত খুবই দুর্যোগপূর্ণ। আমি খুব অন্ধকার দেখছি, ঝড় দেখছি। আগামী 3 বছর বাংলাদেশে অগণিত মানুষ মারা যাবে, দুর্ভিক্ষ হবে, গৃহযুদ্ধ হবে। আগামী শুক্রবারই অগণিত লাশ পড়বে বাংলার মাটিতে, ঢাকা শহরে। আমরা আশীর্বাদ করি, দোয়া করি, প্রার্থনা করি যেন এই অবস্থা থেকে আমাদের উদ্ধার করতে পারে একমাত্র সেনাবাহিনী। আমি অনুরোধ করছি সেনা প্রধানকে, কালকে তিনি যে বক্তব্য রেখেছেন আমি খুব খুশি হয়েছি, এবং তাকে অনুরোধ করছি দ্রুত বেগে সেনাবাহিনী যেন ক্ষমতা দখল করে। বাংলাদেশের সিভিলিয়ান, ব্লাডি, স্টুপিড, ক্রিমিনাল, লায়ার্স, চিটার্স, ফ্রড, এই সিভিলিয়ানদের হাতে ক্ষমতা হস্তান্তর করার কোনো প্রয়োজন নেই। এবং ডক্টর ইউনূসকে অনুরোধ করছি, আপনি দ্রুত বেগে মান ইজ্জতের সাথে কেটে পড়ুন। ইন্টারন্যাশনালি আমার অনেক মিটিং এর মধ্যে আমি অ্যাটেন্ড করেছি, গতকালকে, আজকেও। পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করেছে। আপনার চরিত্র তারা আগে জানতো না, এখন তারা আপনার কাজ দিয়ে, আপনার অ্যাক্টিভিটিস দেখে মানুষ আপনাকে ঘৃণা করে। আপনি এর মধ্যে গত 7 মাসে অগণিত মানুষকে হত্যা করেছেন, জুলুম করেছেন, প্রতিশোধের নেশায় আপনি মেতে উঠেছেন। আপনি একজন প্রতিহিংসা পরায়ণ মানুষ, কাজেই দয়া করে আপনি কেটে পড়ুন, নাহলে বাংলার মানুষ আপনাকে অসম্মান করে তাড়াবে। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।